বিজেপির কাছে আপনাদের জীবনের কোনো দাম নেই, কিন্তু আপনাদের জীবন, আপনাদের প্রাণের আমাদের কাছে মূল্য মণিমুক্তের মতো। একটাও প্রাণ যেন অকালে না ঝরে, আমাদের সকলকে এটা সুনিশ্চিত করতে হবে। বিজেপি 172 জনের প্রাণ নিয়েছে। আমাদের সুনিশ্চিত করতে হবে বাংলার মধ্যে 172টা বুথেও যেন এদের কোনো অস্তিত্ব না থাকে। আমি নো ভোট টু বিজেপি এবার খালি বলছি না, আমি সে কারণে বলছি বয়কট বিজেপি। আমি জ্ঞানেশ কুমারকে বলবো, আপনি তো 9 তারিখ আসছেন, তাহলে আপনি আপনার প্রভুরা অমিত শাহ, নরেন্দ্র মোদী, তাদের কৃতদাস যে কটা বাংলার আবর্জনা রয়েছে, সবাই তো গলা ফাটিয়ে 5 বছর ধরে বলে বেরিয়েছেন বাংলায় বাংলাদেশি থাকে, রোহিঙ্গা থাকে। তাহলে যাদের নাম বাদ গেছে, কটা বাংলাদেশি আপনারা চিহ্নিত করেছেন, কটা রোহিঙ্গা আপনারা চিহ্নিত করেছেন, আপনারা প্রকাশ্যে আনুন। আর না হলে নিঃশর্তে কান ধরে মানুষের কাছে ক্ষমা চান, উদ্বাস করুন, দুটোর মধ্যে একটা। আপনারাই তো গলা ফাটিয়ে বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা থাকে। তা রোহিঙ্গা যদি থাকে, তাহলে কোন রোহিঙ্গা বাদ গেল আর কোন বাংলাদেশি বাদ গেল, তালিকাটা কে দেবে? নির্বাচন কমিশন তো আমি চালাই না। আপনি আসছেন, আপনি তালিকা নিয়ে আসুন। বাংলার মানুষকে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে? আসামে আপনারা দেখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি একজন গেয়েছে বলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে। ইতিহাস জানে? বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলি, তাকে বলছে দালাল। যারা পিঠ বাঁচাতে গেছে বিজেপির কাছে, তা সৌরভ গাঙ্গুলি যদি দালাল হয়, 2021 সালে বগল দাবাই করে অমিত শাহ, দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে গেছিল কেন? এই প্রশ্ন তো বাঙালি জিজ্ঞেস করবে। অমিত শাহর কি দালালি ছিল? সুসুর করে গাড়ি থেকে নেমে বেহালায় গিয়ে সৌরভ গাঙ্গুলির বাড়িতে ঢুকে ডাইনিং টেবিলে বসে লুচি আলুর দম খেয়ে ফিরে এলো। সৌরভকে তল্পি বাহক আর কৃতদাস বানাতে গেছিল, হয়নি। বাঙালি তো মাথা নত করবে না। কালকে আবার রাজ্যপালকে পদত্যাগ করিয়েছে, দেখেছেন? দেখেছেন? নির্বাচনের 1 মাস আগে কি এমন পড়লো রাজ্যপালকে পদত্যাগ করাতে হলো? আর বাংলায় যে আসে তাকেই পদত্যাগ করাতে হচ্ছে। একবার জগদীপ ধানকার, একবার সিবি আনন্দ বোস, পরেরটাও করবে, সময়ের অপেক্ষা, 26 মে মাসের পরে। কি এমন হলো? তার কারণ যেন তেন প্রকারে বাংলা দখল করতে হবে। তা বাংলা যদি দখল করতে হয়, ভাই যাও 10 কোটি মানুষের ভোট নিয়ে এসো, নিয়ে এসো। মানুষ ভোট দেবে, মানুষ ঠিক করবে বাংলার মুখ্যমন্ত্রী কে হবে। বিজেপির সবাই লোক হবে না, বুথে বসার লোক নেই, পার্টি অফিসে যাওয়ার লোক নেই, মিছিলে হাঁটার লোক নেই, পোস্টার মারার লোক নেই, হোর্ডিং লাগানোর লোক নেই, এজেন্সিকে দিয়ে পতাকা বাঁধে, আর এরা দিবা স্বপ্ন দেখছে বাংলা দখল করে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে, জ্ঞানেশ কুমার বলেছিল আমরা করব না। আমাদের 10 জনের যে সাংসদের প্রতিনিধি দল গেছিল ডিসেম্বর মাসের 31 তারিখ, তাদেরকে তর্জনী দেখিয়ে তিনি অমিত শাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সাথে দুর্ব্যবহার পর্যন্ত করেছিলেন। আমরা তাকে বলেছিলাম যে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আপনি আঙ্গুল নামিয়ে কথা বলুন। তৃণমূল অন্য ধাতুতে তৈরি, তৃণমূলকে আঙ্গুল দেখিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। 7 লক্ষ মানুষের নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, তাহলে নরেন্দ্র মোদীর চেয়ারটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে। এরা এখন রথযাত্রা করছে। আমরা আষাঢ় শ্রাবণ মাসের রথ শুনেছি, আমরা জগন্নাথ দেবের রথ শুনেছি, আমরা পুরীতে রথ দেখেছি, আমরা মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ শুনেছি, আমরা দেবী তাদের সারথীদের রথের কথা শুনেছি। ভাই ফাল্গুন মাসে আর চৈত্র মাসে যে রথ হয়, আমি প্রথম বাঙালি হয়ে শুনলাম।
জন্মের পর থেকে। রথযাত্রা মানে মাটিতে পাই পড়ছে না, মাটিতে পাই পড়ছে না। বিজেপির জমিদাররা চড়বে রথে, আর বঙ্গবাসী মমতা ব্যানার্জির নেতৃত্বে থাকবে বাংলার পথে। তারা চড়বে রথে, আমরা থাকবো পথে। তোমরা রথে চড়ো, রথযাত্রার ছবি দেখছেন, এসআইআর তো ওখানে হয়েছে। বাঙালিকে টর্চার করতে গিয়ে যে কটা ওই চায়ের দোকানে বা জেসিবি দিয়ে মাটি কাটার সময় যে 2-4-5টা লোক দাঁড়াতো, সেই 5-7টা লোকও বিজেপির সবাই নেই। এরা নাকি বাংলায় ক্ষমতায় আছে। আমি বলছি চ্যালেঞ্জ, 50-এর নিচে নামাবো, নিচে নামাবো।